সামিররা লবণ নিয়ে আসার পর আমি তাকে ওই মেয়েগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলাম, কিন্তু ও একটু অবাক হয়ে বলল, কোন মেয়ে? আমাদের এখানে তো তোর কথার মতো কোনো যুবতী মেয়ে থাকে না। আর নিচের গেট তো লাগানো ছিল, কারো ওঠারও কোনো চান্স নেই। ওর এই কথা শুনে আমি বুঝে গিয়েছি যে এখানে অন্যরকম কিছু একটা ঘটেছে। আমি আর কথা না বাড়িয়ে কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে ফেললাম, যাতে কেউ ভয় না পায়। সেদিন আমাদের পার্টি শেষ হলো। খাওয়া দাওয়া শেষে সবাই ছাদে একটু ঘোরাঘুরি করতে লাগলাম। আমিও ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে ছাদের একটি সাইডে চলে গেলাম, যেখান থেকে আমাদের বাসা দেখা যায়। আমি আমার রুমের দিকে তাকিয়ে আছি। আব্বা আম্মু হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি আসার সময় আমার পড়ার টেবিলের সামনে জানালাটা খুলে রেখে এসেছিলাম, যাতে ঘরের ভেতর বাতাস ঢুকে ঘরটা ঠান্ডা থাকে। আশপাশটা প্রচুর অন্ধকারে ঘেরা। আমি আগেই বলে নিয়েছিলাম যে আমাদের এলাকায় কোনো ধরনের ল্যাম্পপোস্ট নেই, যার ফলে রাতের বেলা অন্যান্য এলাকার থেকে আমাদের এলাকা একটু বেশি অন্ধকার থাকে। তার মধ্যে এখন রাত প্রায় 12:30 বাজে। অন্য কোনো বাসারও লাইট জ্বলছে না, যার ফলে একদম ঘুটঘুটে অন্ধকার ছিল আশপাশটা। হঠাৎই চোখের পলকে দেখলাম আমার টেবিলে কে যেন বসে রয়েছে। ছেলেটাকে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু ও গোল চশমা পরা। হ্যাঁ, আমি নিশ্চিত ওইখানে কেউ বসে রয়েছে। কালো একটা ছায়ামূর্তি। হঠাৎই পেছন থেকে সামির এসে আমার কাঁধে হাত রাখে। কি রে, কোন কারণে টেনশন করছিস? না, তেমন কিছু না, আসলে। এইটুকু বলতে গিয়ে থেমে গেলাম। সামিরের চোখে গোল চশমা। ও চশমা পেল কোথা থেকে? আমি যথাসম্ভব আমার মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম। আমি বুঝতে পারছি এইখানে কিছু একটা ঝামেলা হচ্ছে, কিন্তু আমি কোনোভাবেই আমার মনকে সেটা বোঝাতে পারছি না। কোনো একটা শীতল হাওয়া আমার মেরুদণ্ডের হাড় বেয়ে আমার মাথায় উঠে যাচ্ছে। আমার এরকম ফ্যাকাশে অবস্থা দেখেও সামির কোনো কথা বলছে না। ও একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সেই মুহূর্তেই তানজিল এসে বলল, তোরা দুজনেই কি রাতের বেলা ভূতের সাথে থাকবি? চল তাড়াতাড়ি। ও এই কথা বলার সাথে সাথেই সামির আমার কাঁধ ছেড়ে দিয়ে সিঁড়ির দিকে হেঁটে চলল। আমি আবারও ডান দিকে তাকালাম, আমার রুমের জানালার দিকে। না, সেই কালো ছায়া মূর্তিটি এখন আর নেই। সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। এরপর নিজেকে কিছুটা শান্ত করে বাসার দিকে হাঁটা দিলাম। শরীরে অত্যন্ত ক্লান্তি ও চোখে ঘুম থাকায় বাসায় গিয়ে 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারিনি। বিছানার সাথে শরীর লাগানোর সাথে সাথেই চোখে ঘুম চলে আসলো। পরদিন আমি স্কুলে যাই। সাধারণত সবসময় স্কুলে এসেই বন্ধুদের সাথে আড্ডা ও মশকরা করি, কিন্তু আজকে কেন যেন ভালো লাগছে না। এক দৃষ্টিতে বেঞ্চের দিকে তাকিয়ে কালকে রাতের ঘটনাগুলো ভাবছি। সেখানে কিছু একটা অলৌকিক ঘটনা ঘটেছিল তো নিশ্চয়ই, কিন্তু কী কারণে সেটা ঘটেছিল? এটা কি আমার জীবনের কোনো পাপ, যেটার প্রায়শ্চিত্ত আমাকে দিতে হচ্ছে? এসব ভাবতে ভাবতেই তানজিম এসে আমার পাশে বসলো। দোস্ত, কালকে থেকে না কেন যেন আমার ভালো লাগছে না। কেমন যেন একটা অস্বস্তিকর ভাব লাগছে। ওর এই কথাটা শুনে আমি কালকের ঘটনাগুলো ভুলে গিয়ে একটু মজা করেই ওকে বললাম, কেন রে, তাসফিয়া কি ব্রেকআপ করলো নাকি? আসলে তাসফিয়া হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। মাঝে মাঝেই ওদের ভিতরে ঝগড়া হয়, আবার কিছুক্ষণ পর দুইজনে একসাথে মিলেও যায়। তাই আমরা সব বন্ধুরা ওকে মাঝে মাঝেই এটা বলে ওর সাথে মজা নেই। কিন্তু এই কথাটা শোনা মাত্রই ও কেমন যেন একটা বিরক্তির ভাব নিয়ে আমার পাশ থেকে উঠে গেল। আমি বুঝতে পারলাম যে ও সিরিয়াস মুডে আছে। তাই আমিও উঠে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বল। কিন্তু ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সারা ক্লাসে ওর সাথে আমার আর কথা হয়নি। স্কুল শেষে বাসায় গেলাম। রাতের দিকে শুনতে পেলাম তানজিমকে নাকি পাওয়া যাচ্ছে না। আমার ভেতরে কেমন যেন অস্বস্তিকর একটা ভাব চলে আসলো। আমি তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে আমার সকল ফ্রেন্ডের বাসায় গেলাম। সকলকে ফোন করলাম, কিন্তু তানজিমের চিহ্নমাত্র কোথাও পেলাম না।
সেই দিন সারা রাত অস্থিরতায় কাটালাম, কিন্তু তানজিমের কোনো খোঁজ পেলাম না। আজ অনেক দিন কেটে গেল, সেই তানজিম আর কখনো ফিরে আসেনি। ওই দিনের পর থেকে আমি আর নিজেকে ক্ষমা করতে পারিনি। সেদিন যদি আমি তানজিমের কথা উপেক্ষা না করতাম, তাহলে আমি জানতে পারতাম ও কি ডিপ্রেশনের মধ্যে ভুগছিল। আজকে সামির দেশের বাইরে চলে যাবে। আমি সামিরদের বাসায় বসে রয়েছি। ওর খালামণি আমাদেরকে খেতে দিয়েছে। আমরা সব ফ্রেন্ডরা এখানে। সবাই খুবই ইমোশনাল হয়ে রয়েছে। হয়তো সামিরের সাথে আর কখনোই আমাদের দেখা হবে না। সবার চোখের কোণায় পানি, শুধুমাত্র আমি ছাড়া। আমি কি যেন একটা ভাবছি। খাওয়া দাওয়া শেষে আমরা সামিরদেরকে বিদায় দিলাম। বিকালের দিকেই তারা ফ্লাইটের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাতের বেলা আমি পড়তে বসেছিলাম, কিন্তু বইয়ের থেকে বেশিবার আমার চোখ সামিরদের বাড়ির দিকে যাচ্ছিল। বাড়িটাকে এখন দেখতে কেমন যেন লাগছে। বলতে গেলে বাড়িটা পরিত্যক্ত হয়ে গিয়েছে এখন। কি অদ্ভুত লাগছে দেখতেই। মাঝখানে ৩ বছর পেরিয়ে যায়। আমার এইচএসসি পরীক্ষা শেষ। বাসায় ছুটি কাটাচ্ছিলাম। সেই একই টেবিলে বসে সামিরদের বাসার দিকে তাকিয়েছিলাম। ওদের বাসায় এখন আর কেউ থাকে না। ওরা ওইখান থেকে চলে যাওয়ার পর ধরতে গেলে বাসাটা এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে। আমাদের এখানকার প্রায় সবগুলো বাসারই মেয়াদ শেষ এবং সরকার এখানে নতুন একটি প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমাদেরকে এই বাড়ির প্রাপ্য অর্থ বুঝিয়ে দিয়ে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে। আমরাও কিছুদিনের ভেতর বাড়িগুলো ছেড়ে দিব। সামির বাইরে চলে যাওয়ার পর ওর সাথে আর কথা হয়নি আমার। ফোনের মাধ্যমেও কোনো ধরনের যোগাযোগ হয়নি। এখন রাত আনুমানিক ৯টা বাজে। আমি তাকিয়ে রয়েছি ওদের বাসার দিকে। হুট করেই দেখলাম ওদের বাসায় হলুদ কালার জামা পরা কেউ একজন বারান্দা দিয়ে হেঁটে এপাশ থেকে ওপাশে চলে গেল। আমার আচমকা মনে পড়ল, সেই দিন তানজিমও একটা হলুদ জামা পরা ছিল। আমি তানজিম মনে করে তাড়াহুড়ো করে বাসা থেকে কাউকে না বলেই বেরিয়ে সামিরদের সেই পরিত্যক্ত বাসায় যাই। কাঠের দরজাটা ঠেলা দিতেই দরজাটা ভেঙে যায়। আমিও চুপি চুপি পায়ে ভিতরে ঢুকি। আস্তে আস্তে দোতলায় যাই, যেখানে আমি সেই ছেলেটিকে দেখেছিলাম। হুট করে আমার চোখ আমাদের বাসার জানালার দিকে পড়ে। আবারও সেই ৩ বছর আগে দেখা সেই ছায়ামূর্তি। হ্যাঁ, সেই একই রকম গোল চশমা পরা আমার টেবিলে বসে রয়েছে। তৎক্ষণাৎ অনুভব করলাম এই বাড়ির সিঁড়ির মধ্যে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি ডান দিকে তাকানোর সাথে সাথেই ও সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আমি ওর পিছে পিছে উপরে উঠলাম। আমার ভেতরে তানজিমকে খোঁজার উৎপরতা জমেছে। আমার ভেতর এখন ভয়ভীতি কাজ করছে না। ছাদে ওঠার সাথে সাথেই দেখলাম সেই চিলেকোঠার দরজাটা খুলে রয়েছে। দরজাটা নড়ছে, তার মানে ওইটার ভিতরে কেউ ঢুকেছে। দৌড় দিয়ে ওইখানে গেলাম। অন্ধকার একটা রুম। আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। এরপর আমি যা দেখলাম তা হয়তো আমার জীবনের একটি ইতিহাস হয়ে থাকবে। রুমটির মাঝখানে একটি চেয়ারের মধ্যে একটি মানুষের কঙ্কাল বাঁধা অবস্থায় রাখা। রুমটি পরিপূর্ণ মাকড়সার জালে ঘেরা। দেখেই বোঝা যাচ্ছে এই মানুষটিকে ইচ্ছাকৃতভাবে চেয়ারের সাথে বেঁধে এই রুমে আটকে রাখা হয়েছিল। তাহলে কি এই কারণেই সামির আমাদেরকে এই রুম সম্বন্ধে কিছু বলতে চাইতো না? আরিয়ান ইতিমধ্যে পুলিশকে খবর দিয়ে ডেকে এনেছে। এখানে আরিয়ানের বাবা মা ও বন্ধু বান্ধব সহ এলাকার অনেক মানুষ জড়ো হয়েছে দেখার জন্য। আরিয়ান কি যেন একটা চিন্তা করছে। ও যেন সব ঘটনার সূত্র খুঁজে পেয়েছে। এখন ওর সামিরকে দরকার। সামিরের থেকে ওর অনেক কিছু জানার বাকি আছে। পুলিশ ঘরটি তল্লাশি চালাচ্ছিল। তখনই একজন কনস্টেবল একটি ছবি হাতে করে নিয়ে এসে আরিয়ানকে জিজ্ঞেস করে, এটাই কি সামির? আরিয়ান একটু কাছে গিয়ে ছবিটা হাতে নিয়ে পরিষ্কার করতে করতে ছবিটাকে যখন উল্টালো, তখনই সে খেয়াল করলো ছবিটার পেছনে লেখা সিন্স 1877। এটা দেখার পর আরিয়ানের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। এবার থানার ওসি এসে তাকে জিজ্ঞেস করলো,
কি হয়েছে? এটাই কি সামির? জি স্যার। এই বলে আরিয়ান বাসায় চলে আসে। আজ অনেক বছর চলে গিয়েছে, কিন্তু আমি আজও সেই রহস্যের সমাধান করতে পারিনি। কে ছিল সামির? কেন আজ থেকে প্রায় ২০০ থেকে ২৫০ বছর আগে তার ছবি সংরক্ষণ করে রাখা হয়েছিল? এবং কেই বা ছিল চিলেকোঠায় বন্দি থাকা সেই ব্যক্তি? এই রহস্যের কি কোনোদিন সমাধান হবে? জানি না, হলেও হতে পারে।